আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে সোনা ব্যবসায়ী খুনে ভিডিওর আগাম জামিন কার্যকর, নজর রাখি। আপনি বেশি টিআরপি বাড়াবেন না প্লিজ, বিচারের বিষয় নিয়ে কিছু বলুন। আরে ভাই যেতে দাও, ভাই আমাকে যেতে দাও, যেতে দাও। আরে টিআরপি বেশি বাড়াতে হবে না ভাই। না ঠিক আছে ভাই, শোনো বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলুন। আরে ভাই বিচারাধীন বিষয়, আমাকে যেতে দাও ভাই। বিচারকের ভূমিকা পালন করবেন না, সংবাদ মাধ্যমকে বলছি, সংবাদ মাধ্যমকে বলছি প্লিজ আপনাদেরকে শ্রদ্ধা করি। বিচারক জামিন নেওয়ার মনে হলো কোথায় ছিলেন? আপনি তো প্রভাবশালী, আপনি তো প্রভাবশালী, আপনি তো প্রভাবশালী। আপনি 28 তারিখে কোথায় ছিলেন? বিচারকের ভূমিকা পালন করবেন না, সংবাদ মাধ্যমকে বলছি। বিচারাধীন আপনি 28 কোথায় ছিলেন? আপনি তো ভিডিও সংবাদ মাধ্যমকে বলছি বিচারকের ভূমিকা পালন করবেন না। কেন আপনি এই বেলা প্রেয়ার করেছিলেন? আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে কেন এই বেলা প্রেয়ার করেছিলেন? না, সাংবাদিকদের প্রশ্নের একটা উত্তরও পাওয়া গেল না, একেবারে সন্তর্পণে প্রত্যেকটা প্রশ্ন এড়িয়ে গেলেন ভিডিও। কিন্তু আগাম জামিন কার্যকর। আরো ডিটেইল আপডেট নেব অনুপের কাছ থেকে। অনুপ, এতক্ষণ পর্যন্ত দেখাচ্ছিলাম সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্ন, কিন্তু একটা উত্তর দিলেন না তিনি। আমাকে গ্রেফতার করে রেখে দেবেন? একেবারে সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্নের একটা প্রশ্নে কিন্তু তিনি উত্তর দিলেন না, কার্যত তিনি এগিয়ে গেলেন এবং মিডিয়ার কি ভূমিকা পালন করা উচিত সেই বিষয় নিয়ে তিনি কিন্তু স্পষ্ট করছেন, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। এবং মিডিয়া টিআরপি বাড়ানোর চেষ্টা করছে, এই সমস্ত বিষয় নিয়ে কার্যত তিনি কিন্তু মুখ খুলতে চান এবং কোর্টের মধ্যেও কার্যত ওই ভিডিওর একেবারে লুকোচুরি খেলা সংক্রান্ত এমনটাই কিন্তু লক্ষ্য করা যায়। যখন এই একেবারে অ্যাপ্রুভ হয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে দীর্ঘক্ষণ কোর্টের মধ্যে তিনি বসে থাকেন বিচার কোর্ট চত্বরে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে লক্ষ্য করা যায় তার আইনজীবীর মাধ্যমে সেখান থেকে তাকে বের করানো হয়। এরপরে তিনি সংবাদমাধ্যমের সামনে হয়ে কিন্তু কোন রকম কোনোভাবে মন্তব্য তিনি করতে চাননি এবং তিনি কার্যত সমস্ত প্রশ্ন এড়িয়ে যান এবং মিডিয়ার কি ভূমিকা পালন করা উচিত সংবাদ মাধ্যমের সেটা তিনি কিন্তু একেবারে বারবার নির্দেশ দেন, এমনটাই লক্ষ্য করা যায়। যদিও তিনি দীর্ঘক্ষণ ধরে যে মহকুমা আদালত, সেই আদালত চত্বরে উপস্থিত ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তার যে আইনজীবী তারা কিন্তু তার গাড়িতে তুলে দেয় এবং তিনি কলকাতাতেই আজকে থাকছেন এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং তিনি আজকে আদালতের মধ্যে বেশ কিছুক্ষণ সময় যখন এই অর্ডার কপি হয়ে যায় তার পরবর্তী বসেছিলেন এবং এখানেই কিন্তু তার পরবর্তী তাকে একাধিক প্রশ্ন, 28 তারিখ কোথায় ছিলেন এবং কেন তিনি আগাম জামিন নিলেন, এই সমস্ত প্রশ্ন করলে মুখে কার্যত কুলু পেটে সংবাদ মাধ্যমের কি ভূমিকা পালন করা উচিত, মিডিয়া টিআরপি বাড়াচ্ছে, একাধিক তিনি মন্তব্য করেন এবং শেষমেশ তিনি কিন্তু বেরিয়ে যান। বেশ, অবশ্যই নজর রাখবো আমরা। বেরিয়ে গেলেন ভিডিও। অমিত রয়েছে অপর প্রতিনিধি আমার সঙ্গে। অমিত, একের পর এক প্রশ্ন, কিন্তু একেবারে সন্তর্পণে সবটা এড়িয়ে গেলেন ভিডিও, গাড়িতে উঠে চলে গেলেন এবং মিডিয়ার আসলে কি করা উচিত কি উচিত নয় সেই পাঠও দিয়ে গেলেন। একেবারেই দেখো, প্রথম থেকে ওনাকে যে প্রশ্ন আমাদের তরফে করা হয়েছিল, আপনি আজকে কি করতে আদালতে এসেছেন, আপনি গত দুদিন আগে বারাসাত আদালতে কেন এআই বেল অর্থাৎ অ্যান্টিসিপিলিটি বেলের আবেদন করেছিলেন, কি কারণ, আপনি কি এমন অপরাধ করেছেন যেখানে আপনাকে আগাম জামিনের জন্য আবেদন করতে হচ্ছে বারাসাত আদালতের কাছে, আপনি একজন ভিডিও হওয়া সত্ত্বেও কি এমন অপরাধ করেছেন, সবগুলো প্রশ্নের পরপর উত্তর এড়িয়ে যাচ্ছেন। তিনি 27 তারিখ 28 তারিখ যে বিধাননগর ছিলেন সেই বিষয় থেকে প্রশ্ন করা হয়, তিনি প্রশ্ন এড়িয়ে গেলেন। তিনি কার্যত সংবাদ মাধ্যমের কি করা উচিত, কি আমরা কেন তাকে প্রশ্ন করে তার নাম বারবার করে টেলিভিশনের পর্দায় এনে আমরা কেন টিআরপি বাড়াচ্ছি, এই ধরনের মন্তব্য তিনি করে গেলেন। কিন্তু বিধাননগরের স্বর্ণ ব্যবসায়ী খুনে তার বিরুদ্ধে যে একাধিক ঘুরি ঘুরি তথ্য প্রমাণ হাজির হয়েছে সেই প্রসঙ্গে তিনি এড়িয়ে গেলেন। কিন্তু সুকৌশলে কোনো প্রশ্নের উত্তর তিনি দিলেন না। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, বারাসাত আদালত থেকে আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছিল প্রশান্ত বর্মনের। আজকে তিনি বিধাননগর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে তিনি আসেন সেই আগাম জামিন কার্যকর করতে এবং 50,000 টাকার দুটি সিকিউরিটি বন্ডে আইনজীবী আদালতে জমা দেয় এবং 50,000 টাকার
তামিলনার অর্থাৎ সিকিউরিটি বন্ডে তার জামিন মঞ্জুর করেছে আদালত বা মঞ্জুর করা হয়েছে। অন্যদিকে আদালত যেদিন তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেবে সেই দিন তাকে আদালতে হাজিরা দিতে হবে। অন্যদিকে তদন্তে সহযোগিতার কথা বলা হয়েছে আগাম জামিনের শর্ত হিসেবে। সেক্ষেত্রে তদন্তকারী অফিসার যিনি রয়েছেন এই মামলার ক্ষেত্রে তিনি যেদিন ডাকবে অর্থাৎ সপ্তাহে 2 দিন করে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। তদন্তকারী অফিসার তদন্তের প্রয়োজনে সপ্তাহে 2 দিন করে বিডিও প্রশান্ত বর্মনকে তার দপ্তরে ডাকবেন, সেদিন তিনি কিন্তু হাজিরা দেবেন। তবে তিনি আদালতে আসেন তার বেল কার্যকর করানোর জন্য। কিন্তু তোমাকে বলে রাখবো, আবারও বলবো যে তার আগাম জামিনে কেন আবেদন তিনি করলেন, তিনি কেন বেল তাকে নিতে হলো, তিনি একজন সরকারি আধিকারিক, তিনি বিডিও, কেন কি এমন অপরাধ করলেন, এই সমস্ত প্রশ্ন কার্যত তিনি এড়িয়ে গেলেন। একেবারে অমিত, এক্স্যাক্টলি সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, তুমি একাধিক প্রশ্ন করছিলে তাকে একের পর এক, এবং সন্তর্পণে প্রত্যেকটা প্রশ্ন তিনি এড়িয়ে গেলেন। একদম 1-2 স্পেসিফিক কথা, মিডিয়ার কি করা উচিত, এছাড়া বিচারাধীন বিষয় নিয়ে তিনি কোনো কথা বলবেন না, এ বলে পুরোটা এড়িয়ে গাড়িতে উঠে পড়লেন তিনি। যেতে দিন না ভাই। একেবারে তাকে পর যে প্রশ্নগুলো আমাদের তরফে করা হয়েছিল, তিনি কি এমন অপরাধ করেছেন, তিনি বিডিও হওয়া সত্ত্বেও, তিনি সরকারি আধিকারিক হওয়া সত্ত্বেও তাকে আগাম জামিনের জন্য আবেদন করতে হয়েছিল, আগাম জামিন তাকে আদালত থেকে নিতে হলো, তিনি প্রশ্ন এড়ালেন, তিনি উত্তর দিলেন না। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো বিডিও, আপনি কেন বারাসাত আদালতে দ্বারস্থ হয়েছিলেন আগাম জামিনের জন্য, তিনি উত্তর দিলেন না। তিনি আজকে কেন এখানে বেল এক্সিকিউট করাতে এসেছেন, তিনি উত্তর দিলেন না। তাকে প্রশ্ন করা হয়েছিল যে একাধিক ভুরি তথ্য প্রমাণ রয়েছে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে, পুলিশ তদন্ত করছে, আপনি কি বলেন, কোনো উত্তর দিলেন না। আপনার সহযোগীদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে, তারা পুলিশের কাস্টডিতে জেল কাস্টডিতে গিয়েছে, কোনো উত্তর দিলেন না। তিনি পরামর্শ দিচ্ছেন আমাদেরকে যে সংবাদ মাধ্যমে কাজ করুক, তিনি কোনো উত্তর দেবেন না। একেবারে একটু দেখাই অমিত যে ঠিক সেই সময় কি সিচুয়েশন তৈরি হয়েছিল, একেবারে সন্তর্পণে প্রত্যেকটা কোয়েশ্চেন এড়িয়ে গেলেন ভিডিও, এবং কি বললেন সেই সময়, একদম স্পেসিফিক 2-1 কথা একটু শোনাই সেই সময়টা। বিচারাধীন বিষয় নিয়ে কিছু বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবেন না। 28 তারিখে আপনি কোথায় ছিলেন? একটা ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন। আরে ভাই সাবমিট না 28 তারিখে আনতে বলুন। আমাকে যেতে দিন না ভাই। না না, আপনারা কি আমাকে গ্রেফতার করে রেখে দেবেন নাকি? আপনারা বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না, বলছি তো। প্লিজ দয়া করে মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি। বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না, বিচারাধীন বিষয় নিয়ে আমি কিছু বলবো না। আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না প্লিজ। সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাচ্ছি। আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না প্লিজ। আর এবার নজর রাখবো আজ দিনভর সিইও দপ্তরে বৈঠক। সিইও দপ্তরে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, সিইও দপ্তরে রোল অবজারভাররাও। আজ দিনভর সিইও দপ্তরে বৈঠক, সিইও দপ্তরে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, সিইও দপ্তরে রোল অবজারভাররাও। বৈঠকে থাকবেন সিইও মনোজ আগরওয়াল। 4টে থেকে বৈঠক শুরু হওয়ার কথা, ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু কি আপডেট পাওয়া যাচ্ছে, কারা কারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকটা আপডেট তুলে ধরবো। বিকেল 4টে জেলা শাসক ও ইআরওদের সঙ্গে বৈঠক। আজ দিনভর বৈঠক রয়েছে, দফায় দফায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, এবং যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে আজকের এই বৈঠকে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উঠে আসবে। কি কি পয়েন্ট উঠে আসতে পারে? সিইও দপ্তরে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, তিনি যেরকম থাকছেন, তারই সঙ্গে সিইও দপ্তরের রোল অবজারভাররা যারা রয়েছেন তারাও থাকবেন। এবং এই বৈঠকে আর কারা কারা উপস্থিত থাকছেন, কি কি বিষয় ফোকাস করা হবে, অবশ্যই সেই প্রত্যেকটা আপডেটের দিকে আমরা নজর রাখবো। আজ দিনভর বৈঠক রয়েছে দফায় দফায়, এবং সিইও দপ্তরের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, সিইও দপ্তরের রোল অবজারভাররাও থাকবে, এবং বৈঠকে থাকবেন সিইও মনোজ আগরওয়াল। এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে আজকের এই বৈঠক থেকে। বৈঠক 4টে থেকে শুরু হয়েছে, এবং একের পর এক কোন কোন পয়েন্টগুলোতে ফোকাস করা হবে, সোমরাজের কাছ থেকে আরো ডিটেল আপডেট জানতে পারবো। সোমরাজ, দেখো, দুপুর 12:30 থেকে যে বৈঠকটি হয়েছে স্পেশাল রোল অবজারভার এবং ইলেকটোরাল রোল অবজারভারদের নিয়ে বেঙ্গল চেম্বার অফ কমার্সে, সেই বৈঠকে কিন্তু 13 জন যে আইএস অফিসার এ রাজ্যে, যার মধ্যে শুধুমাত্র সুব্রত গুপ্তকে বাদ দিলে, অর্থাৎ যাকে স্পেশাল অবজারভার হিসেবে নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন, তাকে বাদ দিলে বাকি 12 জন আইএস অফিসারকে বিশেষ দায়িত্ব দেওয়া হলো আজকে। 24টি জেলায়
বা 24টি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে তারা কিভাবে সমন্বয় রেখে কাজ করবেন। ইতিমধ্যেই কোন জেলায় কারা থাকবেন সেই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে। এবারে আজকের এই বৈঠকের পর সোমবার থেকে তারা জেলায় জেলায় যাবেন, জেলায় জেলায় গিয়ে ডিও থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসকের থেকে তারা এসআইআর সম্পর্কিত বিভিন্ন তথ্য নেবেন। অর্থাৎ সেই তথ্য বলতে গেলে যে কতজন মৃত ভোটার রয়েছেন তার জেলায়, কতজন ডুপ্লিকেট ভোটার হলো, কতজন ভোটার শিফট করেছে, আর কতজন ভোটারের সঙ্গে লিঙ্ক হয়েছে, এই তালিকা তো ইতিমধ্যেই বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে আপলোড হচ্ছে, কিন্তু তারা সেই হার্ড কপি খতিয়ে দেখবেন। আর এই নির্দেশ আজকের যে বৈঠক হয়েছে দুপুর 12:30 থেকে, যে বৈঠকটি ইতিমধ্যেই শেষ হয়েছে, সেই বৈঠকে কার্যত নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে 12 জন আইএস অফিসারকে এ রাজ্যের যারা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক জেলাগুলির সঙ্গে বা ডিওদের সঙ্গে বা জেলা শাসকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন আগামী এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। পাশাপাশি জেলা শাসকদের সঙ্গে যে বৈঠকটি বিকেল 4টে থেকে শুরু হবার কথা, সেই বৈঠকটি এখনো পর্যন্ত শুরু হয়নি। কেন শুরু হয়নি তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে বুথ লেভেল অফিসাররা যে বিক্ষোভ দেখাচ্ছিলেন একাংশের তরফে, সেই বুথ লেভেল অফিসার অধিকার রক্ষা কমিটির তরফে সিও অফিসে গেছেন, তারা সিওর সঙ্গে দেখা করছে না, সেই কারণেই বৈঠকটি এখনো পর্যন্ত শুরু হয়নি। এবার এই বৈঠক কখন থেকে শুরু হতে পারে সে বিষয়ে কোনো রকম কিছু আপডেট পাওয়া যাচ্ছে সোমরাজ? দেখো, বিএলও অধিকার রক্ষা কমিটি তারা এই মুহূর্তে সিও দপ্তরের ভেতরে রয়েছেন, 7 জন গেছেন, তারা বৈঠক করবেন সিওর সঙ্গে, তাদের দাবি দাওয়া পেশ করবেন। এবং মুর্শিদাবাদে যে বিএলওর মৃত্যু হয়েছে তার পরিবারকে তারা সঙ্গে নিয়ে গেছেন, তার পরিবার সিওর সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং সিও তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করার পরেই বৈঠকটি শুরু হবে, ফলত মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকটি শুরু হয়ে যাবে। এবারে সেই বৈঠকে কি আলোচনা হবে? আলোচনা হবে ডেড ভোটার অর্থাৎ মৃত ভোটার বিধানসভা ভিত্তিক তালিকা প্রস্তুত করার জন্য। ইতিমধ্যেই জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল গতকাল রাত্রিবেলাতেই যে ডেড ভোটার অর্থাৎ মৃত ভোটারের তালিকা প্রস্তুত করতে, এবং সেক্ষেত্রে মৃত ভোটারের তালিকা প্রস্তুত করতে যেন আর দেরি না করে। এখনো পর্যন্ত 15 লক্ষ মৃত ভোটারের তালিকা বেরিয়ে এসেছে, কিন্তু কমিশন মনে করছে সেই সংখ্যাটা আরও বাড়বে এবং সেই কারণে বিধানসভা ভিত্তিক মৃত ভোটারের তালিকা যাতে দ্রুত তৈরি করে ফেলে, 4 তারিখ পর্যন্ত অপেক্ষা যাতে না করে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে এখনো পর্যন্ত উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কয়েকটি জেলার কয়েকটি বিধানসভায় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এসআইআরের যে ফর্ম আপলোডিং এবং ডিজিটালাইজেশনের যে কাজ, সেই কাজ এখনো পর্যন্ত সেইভাবে গতি পায়নি। যেখানে এক একটি জেলায় এক একটি বিধানসভায় 95%, 98%, 99% পর্যন্ত কাজ হয়ে গেছে, উত্তর কলকাতার কয়েকটি বিধানসভায় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 70%-এরও কাছাকাছি কাজ হয়নি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 5 দিনের মধ্যে 100% করতে হবে ডিজিটাইজেশন ফর্ম আপলোডিং, ডিজিটাইজেশন করা এবং এসআইআর ফর্ম আপলোড করা। তাই সেই কাজটা যদি নিশ্চিতভাবে করা যায় এবং জেলাগুলির পারফরমেন্স কোন জায়গায় খারাপ হচ্ছে, এখানেও আজকের বৈঠকে আরও একটা নির্দেশ দেওয়া হবে। এখনো পর্যন্ত যে জায়গায় বুথ লেভেল অফিসাররা ইন্টারনেটের সঙ্গে ইন্টারনেট পাচ্ছেন না বা তাদের কাজ করতে সমস্যা হচ্ছে, তাদের সেই রিপোর্টগুলি পাঠানোর নির্দেশও আজকের বৈঠকে দেওয়া হবে। ফলত সব মিলিয়ে জেলা শাসকদের সঙ্গে যে বৈঠক হবে, সেই বৈঠকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। একেবারে প্রত্যেকটা আপডেটের দিকে নজর থাকবে সোমরাজ। জেলা ভিজিট করবে, করবে,